ভোকাল আর্ট ম্যানিয়া তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় অলৌকিক ঘটনাকে প্রশ্রয় দেয় না, নিতান্তই শ্রোতাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এগুলির আখ্যান করা হচ্ছে। নমস্কার সকলকে, আপনারা শুনছেন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পভার্স। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা প্রিয়াঙ্কা অধিকারীর কলমে আবার গদ্রভঙ্গা। এর আগে আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন একই লেখিকার কলমে গদ্রভঙ্গার গল্প। আজকের গল্প তারই সিকুয়েল। গল্প পাঠে আদিত্য, গল্পের সূত্রধার আমি দেবাত্রী। গল্প শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের নতুন গল্প এলেই তা সর্বপ্রথম আপনার নিকট পৌঁছয়। আজকের গল্প লেখিকার সম্পূর্ণ অপ্রকাশিত গল্প। শুরু হচ্ছে আবার গদ্রভঙ্গা। আরাম কেদারায় বসে সংবাদপত্রে চোখ রেখেছেন অবিনাশবাবু। এমন সময় ছোট্ট দুই হাতে একটা ছবি এনে রাজু বলল, দাদু দাদু, এই দেখো, এটা আমি এঁকেছি। নাতির হাত থেকে খাতাটা নিয়ে অবিনাশবাবু বললেন, বাবা বাবা, অপূর্ব, খুব সুন্দর হয়েছে দাদুভাই, খুব সুন্দর। ইতিমধ্যে ঘরে প্রবেশ করলেন রাজুর মা, অর্থাৎ অবিনাশবাবুর মেজ বৌমা। এসে বললেন, ওই ওই শুরু হলো, সকাল সকাল দাদুকে বিরক্ত করছিস। অবিনাশবাবু বাধা দিয়ে বলেন, বলো কি বৌমা, আরে আমাদের দাদু ভাই কি সুন্দর ছবি এঁকেছে বলো তো, একেবারে রাজা রবি বর্মা। তুমি ওকে বকো না তো। দেখি, এক কাজ করো তো, আমার জন্য আদা দিয়ে বেশ ভালো করে এক কাপ গরম চা নিয়ে এসো তো। বড় বৌমা হলো শিউলি, আর মেজ বৌমার নাম প্রমীলা। মেজ বৌমা ঘর থেকে প্রস্থান করবে এমন সময় ঘরে প্রবেশ করল বড় বৌমা শিউলি দেবী। তার হাতে ধুমায়িত চায়ের কাপ। হাসি মুখে তিনি বললেন, তোকে আর যেতে হবে না মেজো, বাবার চাটা আমি নিয়ে এসেছি। তোর তো এখনো কত কাজ বাকি, রাজু স্কুল যাওয়ার সময় হয়ে এলো যে। এমনই আনন্দে আহ্লাদে আর রসে পরিপূর্ণ অবিনাশ ঘোষ ওরফে অবিনাশ বাবুর পরিবার। উত্তর কলকাতার উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে ঘোষ পরিবারের সুনাম বেশ ভালোই রয়েছে। এই বাড়ির কর্তা হলেন শ্রী অবিনাশ চন্দ্র ঘোষ। অবিনাশবাবুর বাবা নিজের চেষ্টায় হয়ে উঠেছিলেন ধনী মধ্যবিত্তদের মধ্যে অন্যতম ব্যক্তি। তারই ঐকান্তিক প্রচেষ্টার ফলে অবিনাশবাবুদের এই 3 তলার বাড়িটি। শোনা যায় যে ইংরেজদের প্রিয় ভাজন ছিলেন তিনি। বাবা মারা যাওয়ার পর ছেলে হিসাবে সেই চাকরিটাই পেয়েছেন অবিনাশবাবু। তনয়, প্রণয় ও সুবিনয়, এই 3 জন হল অবিনাশবাবুর পুত্র। বড় ছেলে তনয় এবং মেজ ছেলে প্রণয় বিবাহিত। তনয়ের 1 মেয়ে, বয়স 8 বছর, আর প্রণয়ের ছেলের বয়স মাত্র 3। 2 বাচ্চার কলকাকলিতে সর্বদা মুখরিত থাকে অবিনাশবাবুর সংসার। ছেলে, বৌমা, নাতি, নাতনি সবাইকে নিয়ে বেশ সুখী পরিবার অবিনাশবাবুর। পাড়ার লোকজন একটু আধটু হিংসেও করে, কিন্তু এত কিছুর পরেও অবিনাশবাবুর কপালে দুশ্চিন্তার ভাঁজ এখনো দূর হয়নি। তার সবচেয়ে চিন্তার কারণ হল কনিষ্ঠ পুত্র সুবিনয়কে নিয়ে। বড় সরল সাদাসিধে ছেলে এই সুবিনয়। পড়াশোনার দিক দিয়ে তার 3 ছেলেই ছিল খুব মেধাবী। বড় ছেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মেজ ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু ছোট ছেলে আজও বেকার। কোনো বাঁধা ধরা চাকরিতে তার মন বসে না। স্থায়ী চাকরির প্রতি তীব্র অনীহা এই সুবিনয়ের। অবিনাশবাবু একদিন সন্ধেবেলা ছোট ছেলে সুবিনয়কে ডেকে পাঠালেন। কাছে বসিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা শোনো, আমাদের তো বয়স হচ্ছে, আর কদিন আছি বলো তো আমরা, এবার কিছু একটা করো।
তোর সাজানো গোছানো জীবনটা দেখে আমরা যেন নিশ্চিন্তে চোখ বুঝতে পারি। আমিও তো কিছু করতে চাই বাবা, আর যা হোক আমার দ্বারা অন্যের তত্ত্বাবধানে থেকে চাকরিটা হবে না। চাকরি করা মানে অন্যের গোলাম হয়ে থাকা, সেখানে নিজের স্বাধীনতা কোথায়? চাকরির নামে চাকর হতে চাই না। চাকরি করতে চাস না তা না হয় বুঝলাম, কিন্তু কিছু তো একটা করতে হবে। সে নিয়ে কিছু ভেবেছিস? তা ভেবেছি, ছোটখাটো একটা ব্যবসা করব। কিন্তু বাবা, ব্যবসার জন্য তো চাই মোটা পুঁজি। আমার কাছে তেমন মোটা কোনো পুঁজি নেই বাবা, যে তোর হাতে দিয়ে বলবো নিজের পছন্দ মতো একটা ব্যবসা শুরু কর। জীবনে যা রোজগার করেছি তা দিয়ে তোদের মানুষ করতে, সংসার সামলাতেই সব শেষ হয়ে গেছে। ভেবেছিলাম 3 ছেলে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন এইসব কষ্ট দূর হয়ে যাবে, কিন্তু তার হলো কই বল? এক রাশ হতাশা নিয়ে কথাগুলো বলে গেলেন অবিনাশবাবু। পাশে দাঁড়িয়ে রয়েছেন তার অর্ধাঙ্গিনী। তিনি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, দাদাদেরকে আরেকবার বলে দেখো না। আর কতবার বলবো বলো তো? দাদাদের কাছে সাহায্য চাইলে তাদের তো ওই একটাই বক্তব্য, টাকা। আবার টাকার কথা বলছিস? টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। ব্যবসার জন্য কত টাকা চাই তুমি বুঝতে পারছো মা? তারপর তো ব্যবসায় লাভ ক্ষতি রয়েছে, যদিও লাভের পরিবর্তে ক্ষতি করে বসে তখন। ঠিক বলেছিস বর্দা, একবার যদি ব্যবসায় ক্ষতি হয়ে বসে যায় তখন সেই ক্ষতিপূরণ করে ব্যবসা দাঁড় করাতে তো আবার টাকা চাইবে। এত টাকা কোথায় পাবো বলো তো? নিজেদের সংসার হয়েছে, বউ বাচ্চা হয়েছে, তাদেরও তো একটা খরচ আছে। তাছাড়া এই সংসারটাকেও তো আমাদের টানতে হয়। তুমি রাগ করো না মা, আমরা অপারক। আমরাও চাই সুবিনয় প্রতিষ্ঠিত হোক, কিন্তু ও যা করতে চায় তার জন্য যে অনেক অর্থের প্রয়োজন। সংসার সামলে এত টাকা সাহায্য কি করে করি বলো তো? ওকে সাহায্য করতে গিয়ে বউ বাচ্চা নিয়ে সব যে আমাদের পথে বুঝতে হবে। এত আমতা আমতা করার কি আছে প্রণয়? সোজা কথা, আমরা কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। ও যদি নিজের চেষ্টায় কিছু করতে পারে করুক, নতুবা যেমন আছে তেমনি থাকুক। দেখতেই বড় তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। সুবিনয় দাদাদের কাছে অর্থের সাহায্য চাইলেই বৌদিরা টিপ্পুনি কেটে বলে, টাকা? টাকা কি গাছে ফলে যে চাইলেই পাওয়া যাবে? বৌদিদের কাছে এমন কথা শুনে মানসিকভাবে খুব ভেঙে পড়ে সুবিনয়। ঘরে এতটুকুও মন টিকছে না তার। বৌদিদের টিপ্পুনি, দাদাদের অবহেলা এবং বাবা মায়ের চোখে দুশ্চিন্তার ছাপ, সব কিছু দেখে বড় উতলা হয়ে উঠেছে সুবিনয়ের মন। তাই সে দৌড়ে গেল গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে বসে অপলক দৃষ্টিতে চেয়ে আছে সুবিনয়। কিছু যেন একটা খোঁজার চেষ্টা করছে তার চোখ দুটো। আপন মনে বিড়বিড় করে সুবিনয় বলে উঠল, কেউ কেউ কি নেই যে আমার হাতটা ধরে এই অতল নদী থেকে আমায় পাড়ে এনে দাঁড় করাবে? হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নিল সুবিনয়। রাত্রি তখন 7টা। না, আর এখানে বসে থাকলে হবে না, বাড়ি ফিরতে হবে। মা হয়তো এখনো না খেয়ে আমার ফেরার পথ চেয়ে বসে আছে। উফ, মাথাটা বেজায় ধরেছে। সামনে একটা চায়ের দোকান। সুবিনয়ের ইচ্ছে হলো একটু চা পান করতে। দোকানের সামনে দাঁড়িয়ে সুবিনয় বলল, দাদা, 1 কাপ চা দিন তো। ঠিক তখনই তার সঙ্গে দেখা হলো পুরনো বন্ধু আকাশের। কিরে সুবিনয়, কি খবর বল? এই চলছে, তোর কি খবর? আমার খবর বেশ ভালোই, কিন্তু তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? এরপর চা পান করতে করতে সুবিনয় তার সব কথা খুলে বলল আকাশকে। সুবিনয়ের কথা শুনে আকাশ বলল, তোকে একটা কথা বলি শোন।
বেশ কিছুদিনের ছুটি নিয়ে আমি আগামীকাল গ্রামে যাচ্ছি। এই সময় আমাদের নারায়ণপুর গ্রামে বেশ বড় করে মারাং বুড়োর পুজো হয়। গ্রামে সবাই এই সময় এই উৎসবে সামিল হয়ে আনন্দ উৎসবে একদম মেতে ওঠে। এই বছর আমিও যখন সুযোগ পেয়েছি হাতছাড়া কেন করবো বল? তুইও কাল সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে নিস। আমি তৈরি হয়ে কি করব? আরে আমার সাথে নারায়ণপুর গ্রামে, মানে আমার গ্রামের বাড়িতে যাবি? না না, আমি যাব না। আরে চল না, 2-1 দিনের তো ব্যাপার। ওখানে থেকে মনটা ভালো করে তারপর একসাথে শহরে ফিরে তোর একটা ব্যবস্থা করা যাবে। এই তুই আর না বলিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাব। কাল সকালে তৈরি হয়ে নিস। 6টার ট্রেনেই আমরা রওনা দেব নারায়ণপুর গ্রামের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে ঘোড়ার গাড়িতে করে নারায়ণপুর গ্রামের বাড়ির পথে এগিয়ে গেল আকাশ ও সুবিনয়। গ্রামের সীমানায় এসে উপস্থিত হতেই আকাশের মুখে দারুণ উল্লাসের ছাপ। মারাং বুড়োর পুজোর আনন্দে গোটা গ্রাম একেবারে মেতে উঠেছে। কচি কাঁচা থেকে বুড়ো কেউ বাদ নেই। আনন্দে উল্লাসে গ্রামে একদম হই হই রই রই ব্যাপার যাকে বলে। খড় টালির ছাউনি দেওয়া একটি দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িতে। বাড়ির ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এসে বললেন, আরে কই গেলে গো, তাড়াতাড়ি এসে দেখো আমাদের আকাশ এসেছে। কই কই দেখি দেখি, ও বাবা, আমার নাতি তো দেখি শহরে গিয়ে অনেক চকচকে তকটকে হয়ে গেছে গো। মা, ছেলেটা ঘরে ঢুকতে না ঢুকতেই মজা শুরু করে দিলেন। ওকে আগে ভেতরে আসতে দেন। সে কি কথা বৌমা, তোমরা হলে গে আসল, আর আমার দাদু ভাই হলো গে সেই আসলের সুদ। আসলের চেয়ে সুদের দাম তো বেশি হবে। তোমরা যা খুশি করো, আমি আর কিচ্ছু বলবো না। এই মুখে কুলু পাটলাম। কথাটা বলেই সেখান থেকে প্রস্থান করলেন আকাশের মা পারুল দেবী। ঠাকুমাকে প্রণাম করে আকাশ বলল, ও ঠাকুমা, এ আমার বন্ধু সুবিনয়। তুমি এরই কথা আমার কাছে শুনেছিলে। ওর বাড়ি কলকাতায়। আমাদের গ্রামে এই উৎসবের কথা শুনে এসেছে। আমার সাথে কদিন এখানে থাকবে। হ্যাঁ, তারপর আমরা আবার একসাথে কলকাতা ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালোই করেছো বাবা। আমাদের বাড়িতে জানো তোমার কোনো অসুবিধে হবে না, শুধু মাটির ঘর এই যা। আকাশের ঠাকুমা ননিবালা দেবীকে প্রণাম করে বাড়ির ভেতরে পা রাখল সুবিনয়। এতটা পথ অতিক্রম করে তারা বড় ক্লান্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ বাদে আকাশের মা আকাশের ঘরে এসে বলল, আকাশ, তুই তোর বন্ধুকে নিয়ে জামা কাপড় ছেড়ে স্নান করে নে। আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করছি। সেই কোন সাত সকালে বেরিয়েছিস, ভালো করে খাওয়া দাওয়া নিশ্চয়ই কিছু হয়নি। না না, তেমন কিছু খাওয়া হয়নি। তুমি খাবার পারো। আমি আর সুবিনয় পুকুর থেকে টুক করে একটা ডুব দিয়ে স্নান করে চলে আসি। সেই ভালো। সুবিনয়কে সাথে নিয়ে আকাশ বাড়ির লাগোয়া একটি পুকুরে স্নান করতে গেল। মারাং বুড়ুকে কেন্দ্র করে যে বড় উৎসবটি হয় তা আকাশের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একদম কাছে। আকাশের বাড়ির ঠিক পেছনে রয়েছে এই পুকুর, আর তার ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একখান মাঠ। প্রতি বছর এখানেই মারাং বুড়ুর আরাধনা হয়। কয়েকটা দোকানদানিও বসে। খাবার দোকানের মধ্যে থাকে জিলিপি, সরভাজা, বুড়ির চুল, খেসারি কলাই ভাজা ইত্যাদি। খেলনার দোকানদারির মধ্যে থাকে বাচ্চাদের ঝুনঝুনি, পুতুল, আরও কত কি। নানা রকমারি দোকান বসে। এই যে মাঠটা দেখছিস, আর কিছুক্ষণ পরে এই মাঠটা পুরো লোকজনের ভিড়ে একদম গমগম করবে। কচি কাচাদের চিৎকার, বড়দের বকুনি, কত কিছুর যে সাক্ষী থাকবে না এই মাঠটা। আকাশের কথা শুনে মুচকি হেসে উত্তর দিল সুবিনয়, ও আচ্ছা, তাহলে তো সামনে থেকেই এসব দেখতে পাবো। আচ্ছা আকাশ, পুজোটা হয় কখন?
পুজোটা কাল হবে। আগামীকাল সকাল থেকেই পুজো শুরু হয়ে যাবে। তারপর সারাদিন ধরে সাঁওতালদের নাচ গান নানা রকম খেলা হবে। একটু পরেই দেখবি দাঁড়া, আজ থেকেই না লোকজনের ভিড় উপচে পড়বে। ও ভালো কথা, আজকে সন্ধ্যাবেলা তুই আর আমি একবার ওই মারাংবুরু মেলা থেকে ঘুরে আসবো, কেমন? আজকেই? হ্যাঁ, দেখবি, চল, খুব ভালো লাগবে। স্নান সেরে আকাশ ও সুবিনয় দুপুরের আহারে বসল। ছেলে আজ বাড়ি ফিরবে বলে আকাশের মা এলাহি সব পদ রান্না করেছে। পুকুরের কাতলা মাছের ঝোল, শুক্তো, মাঠ থেকে তুলে আনা শুশনি শাক ভাজা, ডাল, মাখা মাখা পটলের তরকারি, আর সাথে আকাশের মায়ের হাতের তৈরি ঘরোয়া মিষ্টি দই। এসব কিছু পেয়ে আকাশের মন একেবারে বেজায় খুশি। খেতে বসে সুবিনয়কে বলল, নিয়ে আর দেরি করিস না, খাওয়া শুরু কর। এমনিতে তো খিদের চোটে পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে, তার উপরে এত সব আয়োজন। আরে বাপরে, আমি তো লোভ সামলাতে পারছি না। সাথে আবার মায়ের হাতের বানানো মিষ্টি দই। উফ, দুপুরের খাওয়াটা না পুরো জমে ক্ষীর। খাওয়া দাওয়া শেষ করে আকাশ সুবিনয়কে নিয়ে ঠাকুমার ঘরে গেল। দোরগোড়ায় দাঁড়িয়ে ঠাকুমার উদ্দেশ্যে আকাশ বলল, ও বুড়ি, ভেতর আসবো? তুই ভেতরে আসবি সেটা আমাকে আবার জিজ্ঞেস করছিস? না মানে, তুমি যদি ব্যস্ত থাকো সেই জন্যই জিজ্ঞেস করে নিলাম। ও বাবা, কবে থেকে এত সহবাস শিখলি পোড়াবুকু? যখন ছোট ছিলিস তখন তো হুট হাট করে এসে বলতিস নানু দাও। আহ ঠাকুমা, এখন আমি বড় হয়ে গেছি, এখন তো আর নাড়ুকে নানু বলি না। ও সে এখন বলিস না, কিন্তু এককালে তো বলতিস। ঠাকুমা ও নাতির মধ্যে এমনই রসের সম্পর্ক, একে অপরকে ছাড়া থাকতেও পারে না, আবার পেছনে লাগাও বন্ধ করে না। ঠাকুমা নাতির এমন সম্পর্ক নিয়ে সব সময় অতিষ্ঠ থাকে ননিবালা দেবীর বৌমা পারুল দেবী। সারাক্ষণ ভাবে এই বুঝি লাগলো দুজনের মধ্যে। বাড়ি এলেই ঠাকুমার হাতের তৈরি নাড়ু না খেলে আকাশের ঠিক মন ভরে না। সেই নাড়ুর লোভেই দৌড়ে দৌড়ে আসে ঠাকুমার ঘরে। ঠাকুমা মাথায় বিলি কেটে গল্প বলবে, আর আকাশ সেই বাচ্চা বেলার মতো ঠাকুমার কোলে মাথা রেখে নাড়ু খাবে। এটাই তার শখ। এই জন্যই কথায় বলে যে ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, বাড়ির গুরুজনদের কাছে তারা চিরকাল ছোটই থেকে যায়। কতদিন পর আজ আকাশ বাড়ি ফিরেছে। কত কথাই না জমে আছে ঠাকুমার। নানা ঘটনা গল্পের আকারে নাতিকে বলছেন আকাশের ঠাকুমা। ননিবালা দেবীর বয়স তাও নাই নাই করে 70 তো হবেই। নানা গল্পের মাঝে কৌতূহল হয়ে সুবিনয় বলে উঠল, আচ্ছা ঠাকুমা, এই মারাংবুরুর পুজোটা কেন করা হয়? এটা তো সাঁওতালদের আরাধ্য দেবতা। ওদের পুজো, তাহলে তোমরাও এত উৎফুল্ল কেন? সে অনেক অনেক কথা জানো। মারাংবুরু শুধু সাঁওতালদের নয়, এই গোটা নারায়ণপুর গ্রামের রক্ষাকর্তা তিনি ছিলেন বলেই আজ এই গোটা নারায়ণপুর গ্রাম বেঁচে আছে। হ্যাঁ গো। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। সাঁওতালদের উপাস্য দেবতা মারাংবুরু, সে ছিল বলে আজ গোটা নারায়ণপুর গ্রাম বেঁচে আছে? কথাটার মানে ঠিক বুঝলাম না, কি বলছো? ঠাকুমাকে প্রশ্নটা করে আকাশ। সেও এই বিষয়ে অবগত নয়। এই নিয়ে কখনো কেউ কাউকে কোনো প্রশ্ন করে না। ছোট থেকে সবাই এটাই জেনে বড় হয় যে মারাংবুরু তাদের গাঁয়ের সকলের আরাধ্য দেবতা। নীরবতা ভঙ্গ করে ঠাকুমা বলল, সে দীর্ঘ বিস্তর কাহিনী জানো। আকাশের তখনও জন্মই হয়নি। আজ থেকে অনেক অনেক আগেকার কথা। সদ্য বিয়ে হয়ে এসেছে আকাশের মা পারুল। তার অনেক আগে থেকেই এই নারায়ণপুর গ্রামে এক অভিশাপ
ছিল, যে অভিশাপের কারণে এই গ্রামের বাচ্চারা একে একে নিরুদ্দেশ হতে শুরু করে। তারপর কোনো এক সহৃদয় ব্যক্তির সাহায্যে আর এই মারান বুড়োর আশীর্বাদে এই গোটা নারায়ণপুরের গ্রাম শান্তির মুখ দেখে। হ্যাঁ জানো, তখন ওই গ্রামের জমিদার ছিলেন চন্দ্রপ্রতাপ চাটুর্যে। এখন জমিদার বাবু তার ছেলের হাতে জমিদারির ভার তুলে দিয়ে বিশ্রাম নিচ্ছেন। ঠাকুমার কথা শেষ হতেই আকাশ ও সুবিনয় একত্রে বলে উঠল, কি অভিশাপ? কি অভিশাপ ছিল এই নারায়ণপুর গ্রামের ওপর? গুরু গম্ভীর গলায় ঠাকুমা বললেন, থাক থাক সেসব কথা, আর নাই বা হলো সে কালো অন্ধকার দিনগুলো আমরা কেউ মনে করতে চাই না। ঠাকুমার এমন গম্ভীর গলায় বকুনি খেয়ে আকাশ ও সুবিনয় মাথা নিচু করে বসে রইল। নাতিদের মুখের এমন করুণ দশা দেখে কোমল কণ্ঠে ঠাকুমা বলে উঠলেন, কাল মারাং বুড়ুর পুজো, তোমরা দুজনে খুব খুব আনন্দ উল্লাস করবে, কেমন? সুবিনয়কে উদ্দেশ্য করে ননিবালা দেবী বলেন, দাদু ভাই, তোর এই পোড়ামুখ বন্ধু আসবে বলে তো আমি জানতাম না। জানলে ওর জন্যেও একটা ধুতি পাঞ্জাবি এনে রাখতাম। তোর বাবাকে বলে দিয়েছি আমাদের গ্রামের কাপড়ের দোকান থেকে ওর জন্য ধুতি পাঞ্জাবি এনে দিতে। হ্যাঁ রে, কাল দুজনে ধুতি পাঞ্জাবি পরে ওই মারাং বুড়োর আরাধনা করবি। কথাখানা শেষ করে ঠাকুমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। নিজের দেরাজ থেকে একটা মোড়ক এনে আকাশের হাতে দিয়ে বললেন, এই নে দাদু ভাই, এই ধুতি পাঞ্জাবিটা ধর, এটা কাল পরবি, কেমন? খুব ভালো মানাবে, একেবারে রাজপুত্রের মতো লাগবে। ঠিক সেই সময় আকাশের বাবা ননিবালা দেবীর ঘরের সামনে এসে বললেন, মা, তুমি যেটা আনতে বলেছিলে নিয়ে এসেছি। ও জগা আয় এদিকে আয়। আরে ওটা আমাকে একটু দিয়ে যা বাবা। ঘরের মধ্যে প্রবেশ করলেন আকাশের বাবা। মায়ের হাতে নতুন পাঞ্জাবির মোড়কটা দিয়ে বললেন, তুমি তাহলে কথা বলো, আমি আসি, বাইরে অনেক কাজ আছে। কাল পুজো তো, পুজোর কিছু কাজকর্ম এখনো বাকি, আজ রাতের মধ্যেই শেষ করতে হবে সেগুলি। কথাটা বলেই সেখান থেকে প্রস্থান করলেন আকাশের বাবা। সুবিনয়ের হাতে পাঞ্জাবিটা দিয়ে ঠাকুমা বললেন, বাবা, তুমি এটা নাও, কাল এই পাঞ্জাবিটা পরো। এই বুড়ি ঠাকুমার দেওয়া একটা ছোট্ট উপহার। জানো, প্রতি বছরই আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি বাড়ির ছেলে মেয়েদের কিছু উপহার দেওয়ার। তুমি আমার আকাশ দাদু ভাইয়ের বন্ধু, তাই তোমার আদরটাও কম হবে না। ঠাকুমাকে প্রণাম করে পাঞ্জাবিটা হাতে নিল সুবিনয়। আকাশ ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, সত্যি ঠাকুমা, তুমি কোনো দিন কোনো বছর এটা বলো না। আমি আসি আর নাই আসি, আমার পাওনা জিনিসটা তুমি ঠিক তুলে রাখো। আই লাভ ইউ ঠাকুমা। থাক থাক, হয়তো আর সোহাগ করতে হবে না। শহরে গিয়ে তো এই বুড়িকে ভুলেই যা। দূর বুড়ি, তোমাকে কি আমি ভুলতে পারি নাকি? হ্যাঁ, তুমি যে আমার প্রিয় সখী, তোমাকে ভুলতেই পারি না। মাই সুইট অ্যান্ড প্যারে ঠাকুমা। দেখতে দেখতে দিনের আলো ফুরিয়ে সন্ধে হয়ে এলো। চতুর্দিকে শঙ্খধ্বনি শোনা গেল। ঠাকুমা নাতিকে বলল, এবার সব আয় দেখে
আমায় একটু ঠাকুর নাম করতে দে। যা, তোরা কে কোথায় যাবি, যা দেখি সেখানে। ঠাকুমাকে বিদায় জানিয়ে ঘর থেকে প্রস্থান করল আকাশ ও সুবিনয়। এখন তাদের উদ্দেশ্য সামনের মাঠে, যেখানে মারাংবুরুর পুজো হবে, সেই মাঠে গিয়ে ঘোরা। কথা মতো আকাশ ও সুবিনয় দুজনেই তৈরি হয়ে মাঠে গেল। চারপাশে কত দোকান, আলোয় ঝলমল করছে একদম পুরো মাঠটা। চন্দ্রপ্রতাপ চাটুর্যের ছেলে সূর্যনাথ চাটুর্যে এই গ্রামের বর্তমান জমিদার। জন্মদাত্রী মা তাকে সোহাগ করে আজও সূর্য বলেই ডাকেন। তিনি এই জমজমাটি সব আয়োজন করেছেন। মেলায় ঘুরতে ঘুরতে আকাশ বলল, বুঝলি সুবিনয়, এই গ্রামের জমিদার ভীষণ ভালো মনের মানুষ। গ্রামের লোকের মুখেই শোনা তিনি নাকি প্রথম থেকেই খুব দয়ালু। বাবা চন্দ্রপ্রতাপ চাটুর্যে যখন এই গ্রামের জমিদার ছিলেন, তখন থেকে সূর্যনাথ চাটুর্যে গ্রামের লোকের কথা ভাবতেন। বাবার জমিদারি হাতে পেয়ে সোনায় সোহাগা। গোটা নারায়ণপুর গ্রামের ভালো মন্দের দিকে উনি খুব খেয়াল রাখেন। সুবিনয় কোনো উত্তর করে না। আকাশের কথাগুলো তার কানে এলেও মাথায় তার এখন অন্য চিন্তা। কি করে সে কি করবে? এত আনন্দ উৎসবের মাঝেও তার মাথা থেকে কিছুতেই বেরোচ্ছে না দাদা বৌদিদের করা অপমানগুলো। মনের মধ্যে যেন একটা জেদ বসে রয়েছে, কিছু একটা তাকে করতেই হবে। আকাশ সুবিনয়কে ধাক্কা দিয়ে বলল, কিরে, আমি তোকে কিছু বলছি আর তোর ধ্যান কোন দিকে? কি দেখছিস ভাই? ও ভাই, শুনছি তো, আমার মনটা তোর কথার দিকেই আছে রে, বলে যা। এখানে শুনে আর কাজ নেই, চল এবার বাড়ি চল, মা আবার বকাবকি করবে। চল। মারাংবুরুর মেলা থেকে ঘুরে দুই বন্ধু বাড়িতে ফিরে এলো। কাল সকাল থেকেই পুজো শুরু হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল আকাশের বাড়ির সকলে। পরের দিন সকাল থেকেই তোড়জোড় শুরু হয়। মারাংবুরুর পুজো উপলক্ষে আকাশদের বাড়িতে নানা লোকের সমাগম ঘটতে থাকে। আকাশ ও সুবিনয় সকাল সকাল স্নান সেরে ঠাকুমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে তৈরি হয় মাঠে যাওয়ার জন্য। সারা মাঠ জুড়ে লোক একেবারে গম গম করছে। মাঠের এক কোনায় সাঁওতালদের বিশেষ নৃত্য পরিবেশন হচ্ছে। একদল কচি কাচারা তাদের নিজেদের হাতে বানানো ঢাকের মতো একটা বাদ্যযন্ত্র নিয়ে নিজের আনন্দে বাজাতে শুরু করেছে। একটু পরেই শুভারম্ভ হবে মারাংবুরু পুজোর। কিছুক্ষণ পরে এক ভদ্রলোকের সাথে আকাশের সাক্ষাৎ হলো। পরনে তার পোশাক পরিচ্ছদ দেখে বুঝতে বাকি রইল না যে তিনি মনে প্রাণে একজন সাঁওতালি। এনাদের কাছে নিজেদের সংস্কৃতি ভাষা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের গোষ্ঠীর মধ্যে যখন এরা থাকে তখন এরা নিজের ভাষাকেই প্রাধান্য দেয়। আকাশ ভদ্রলোকের দিকে এগিয়ে গিয়ে বলল, নমস্কার, কেমন আছো খুড়ো? গম্ভীর স্বরে ভদ্রলোক বললেন, আমি তো ভালোই আছে, তুই কেমন আছিস আকাশ? ভালো আছি, ভালো আছি, তোমাদের আশীর্বাদে কেটে যাচ্ছে গো। আমাদের আর আশীর্বাদ কোথায় রে, সবই তো তারই ইচ্ছে। তিনি চেয়েছেন তাই তুই ভালো আছিস। এই ছোকরাটা কে, আমার মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে? সুবিনয়কে কাছে টেনে আকাশ বলল, এ আমার বন্ধু সুবিনয়, কলকাতায় থাকে, আমাদের গ্রামের পুজো উপলক্ষে বেড়াতে এসেছে। বেশ বেশ বেশ, ভালো কথা ভালো কথা। ও খুড়ো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে? কি কথা বল? না না, এখানে বলা যাবে না, এত লোকের মাঝে বলাটা ঠিকও হবে না। তুমি একটু সরে আসবে? আকাশ ভদ্রলোককে নিয়ে কয়েক পা সরে যায়। লোকজনের থেকে সরে ভদ্রলোকের কানে কানে ফিস ফিস করে কিছু বলল আকাশ। সব শুনে ভদ্রলোক বললেন, বন্ধুকে বলিস আমার সাথে একবার কথা বলতে, তার মুখ থেকে একবার শুনে নি সে কি বলতে চায়। ভদ্রলোকের থেকে বিদায় নিয়ে আকাশ সুবিনয়ের কাছে এসে বলল, সুবিনয়, তুই একবার খুড়োর সাথে কথা বল। আমি কি বলবো? আরে খুড়ো খুব বিশ্বস্ত মানুষ, এই গ্রামের অনেকের অনেক উপকার করে। দূরের গ্রাম থেকে অনেক মানুষ আসে খুড়োর কাছে,
সাহায্যের জন্য। আরে তুই একবার বলে দেখ না। আকাশের অনুরোধে সুবিনয় ভদ্রলোকের সাথে কথা বলতে ইচ্ছে প্রকাশ করল। নমস্কার জ্ঞাপন করল সুবিনয়। এই আনন্দ উৎসবের দিনে এত মনমরা করে কেন দাঁড়িয়ে আছো? কিছু অসুবিধা হয়েছে? না না, কোনো অসুবিধা নেই। তোমার বন্ধু আকাশ ও মাকে তোমার ব্যাপারে সবটা বলছে, আর তুমি আমার সবটা খুলে বলো দেখি বাছা। সুবিনয় সাঁওতাল ভদ্রলোকটিকে সবিস্তারে সবটা খুলে বলল। সমস্ত কথা শোনার পর ভদ্রলোক বললেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা করতে বলবো তাই করবি? হ্যাঁ, যা করতে বলবেন আমি সব করতে রাজি আছি। দাদা বৌদিদের গঞ্জনা, বাবা মায়ের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব করতে রাজি আছি। আমি ভালো করে ভেবে বলছিস তো? পরে আবার পিছু হটবি না তো? না, পিছু হব না, আমি ভেবেই বলছি। নিত্যদিনের এই গঞ্জনা বঞ্চনা শোনার চেয়ে নিজের পায়ে দাঁড়ানো ঢের ভালো। তবে শুন, একজনই আছে যে তোকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। মানুষ তোকে সাহায্য করলে তার পরিবর্তে মানুষের সাহায্যের ঋণ তো তোকে একদিন শোধ করতে হবে। কিন্তু আমি যার কথা বলছি তার ঋণ তোকে কখনো শোধ করতে হবে না। তবে হ্যাঁ, তাকে সব সময় সন্তুষ্ট রাখতে হবে, সব সময় তার খেয়াল রাখতে হবে, কোনো সময় তাকে খেপিয়ে তোলা যাবে না। যা করেছিস তবে তোর পরিবারের সাথে যুক্ত থাকা যে কারোর প্রাণ সে কেড়ে নিতে দুবারও ভাববে না। কার কথা বলছেন আপনি? কে আছে যে আমায় সাহায্য করতে পারে অথচ তার সাহায্যের ঋণ কখনো শোধ করতে হবে না? আছে, এমন একজন আছে যাকে দিনের পর দিন সন্তুষ্ট রাখলে সে গরিবকেও ধনী বানিয়ে দেয়। কিন্তু তার যত্নে যদি এতটুকু কোনো ত্রুটি বিচ্যুতি হয় তবে সে বিভৎস রূপ ধারণ করবে। পুরো বংশ তোর শেষ হয়ে যাবে ওই জন্য। আমি রাজি, আপনি যা বলছেন আমি সব করতে রাজি আছি। আমতা আমতা করে বলল সুবিনয়। বলছিস তো? এটা কিন্তু তোর জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত চলেছে। তোর একটা সিদ্ধান্তই পারে সব কিছু বদলে দিতে। আমি রাজি আছি, আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। বেশ, আজ সন্ধ্যাবেলায় ঠিক এই জায়গাতেই আমার সঙ্গে সাক্ষাৎ কর, তখনই আমি তোকে বলে দেবো তোকে কি করতে হবে। সারাদিন আনন্দ উৎসবে সবার বেশ ভালোই কাটল। এখন অপেক্ষা শুধু সন্ধে হওয়ার। তারপরেই সুবিনয়ের জীবনে এক চমৎকার হতে চলেছে যা কেউ ভাবতে পারছে না। মনে মনে বেজায় খুশি সুবিনয়, তবে ভয় যে একদম সে পাচ্ছে না এমনটা নয়। সন্ধেবেলা আবার সাক্ষাৎ হয় সুবিনয় ও সাঁওতাল ভদ্রলোকটির। ভদ্রলোককে দেখে উচ্ছ্বসিত হয়ে সুবিনয় বলল, বলুন কি উপায়টা এবার আপনি আমায় বলে দিন। আমি যে আর ধৈর্য ধরে রাখতে পারছি না। আমাকে অনেক বড় হতে হবে, অনেক ধন দৌলত অর্জন করতে হবে। আপনি বলুন, উপায়টা বলুন। এতটা উতলা হইও না বাছা। ধনী হওয়ার আনন্দের আর একটা দিক তুমি ভুলে যেতে পারবে না। মনে আছে তো তখন আমি তোমায় কি বলেছিলাম? সে যদি সন্তুষ্ট থাকে তবে তোমায় ধনী হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি কোনো কারণে সে অসন্তুষ্ট হয় তাহলে সর্বনাশ থেকেও তোমাকেও ও তোমার পরিবারকে কেউ বাঁচাতে পারবে না। মনে আছে তো আমার সব কথা? হ্যাঁ, মনে আছে। আপনার সব কথাগুলো সর্বদা আমি মনে রাখবো। এখন শুধু আপনি আমায় উপায়টা বলে দিন। বেশ। কিছুটা সময় নীরব হয়ে থাকে ভদ্রলোক। তারপর বলে ওঠেন, এই নে তোর ধনী হওয়ার চাবিকাঠি। কথাটা বলে ভদ্রলোক তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা পুতুল বের করে আনলেন। সেটিকে সুবিনয়ের হাতে তুলে দিলেন ভদ্রলোক।
পুতুলটিকে দেখতে অবিকল একটা বাচ্চা মানুষের মতো। এটা এটা কি? এটা এটা একটা পুতুল। বাচ্চার মতো দেখতে পুতুলটিকে হাতে তুলে নেয় সুবিনয়। বেশ কিছুক্ষণ সেটাকে হাত দিয়ে স্পর্শ করে সুবিনয় বলল, এটা তো মারাংবুড়ু বা অন্য কোনো দেবতা নয়। এটা তাহলে কে? এ কি করে আমায় ধনী হতে সাহায্য করবে? এরপর ভদ্রলোক বললেন, ঠিকই ধরেছ তুমি। এটা মারাংবুরু বা অন্য কোনো উপাস্য দেবতা নয়, এ হলো এক অপদেবতা। কথাটা বলেই খ্যাঁক খ্যাঁক করে হেসে ওঠে লোকটি। তাতে যেন আরো ভয়ঙ্কর লাগে তার মুখ। চমকে ওঠে সুবিনয়। অপদেবতা? চিৎকার করো না বেছা, চিৎকার করো না। এই কথা যেন কারো কানে না যায়। মনে রেখো, একে যদি তুই সন্তুষ্ট রাখতে পারিস তবে তুই অনেক অনেক ধনী হয়ে যাবি। কিন্তু একে আমি সন্তুষ্ট করব কি করে? সন্তুষ্ট করা খুব সহজ, তবে প্রয়োজন কয়েকটি নরক করটি, অস্থি, সিন্দুর, লেবু, লঙ্কা এবং প্রদীপ। পুতুলটিকে সামনে উঁচু স্থানে উপবেষ্ট করে তার সামনে লাল রক্ত ও সিঁদুর দিয়ে একটা বৃত্ত অঙ্কন করবি। আর এই বৃত্তের অন্তরে তারার মতো একটা চিত্র প্রদর্শনী করলেই পাবি 5টি কোণ। প্রতিটি কোণে প্রদীপ জেলে নরকরটি ও লেবুর ওপর সিঁদুর লাগিয়ে দিবি। তার উপর একটি মন্ত্র উচ্চারণ করবি। চিন্তা করিস না, মন্ত্রটি আমি নিজে তোকে শিখিয়ে দেব। তবে মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটি বাচ্চা অবশ্যই বলে দিবি। ওই বাচ্চার শরীরের থেকে শক্তি নিয়ে পুনরুজ্জীবিত হবে এই অপদেবতা। এরপর ভদ্রলোক সুবিনয়ের কানে কানে কিছু মন্ত্র শিখিয়ে দিলেন। তারপর তিনি আবার বললেন, একে প্রতিস্থাপন করার পর নিজেই ধীরে ধীরে বুঝতে পারবে তোর কতখানি উপকার করবেন এই অপদেবতা। এই অপদেবতার নাম কি? প্রশ্ন করে সুবিনয়। নামটা বলতে গিয়েও বললেন না ভদ্রলোক। গম্ভীর স্বরে বলে উঠলেন, তাহলে নাম জেনে কাজ নেই। যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে কে সন্তুষ্ট কর, নিজের উদ্দেশ্য পূরণ কর। আর হ্যাঁ, কখন কারো সাহায্যে নাম ছাড়ার চেষ্টা করিস না, বুঝেছিস? গ্রামের সকলকে বিদায় জানিয়ে আকাশের সাথে কলকাতায় ফিরে আসে সুবিনয়। মাঝে কেটে যায় কয়েকটা দিন। এমনই এক রাতের কথা। রাত্রি তখন 3 প্রহর। অবিনাশবাবুর নাতনি অর্থাৎ তনয়ের মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে বিছানায় বসে। তার কানে ভেসে আসছে একটা বাচ্চার খিলখিলিয়ে হাসির শব্দ। অবাক হয় তনয়ের মেয়ে কমলা। 2 হাতে চোখ ডলতে থাকে। হঠাৎ তার মনে হলো যে ঘরের দরজার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে ভালো করে দেখার চেষ্টা করে কমলা। দরজার কোণে আবিষ্কার করলো একটা বাচ্চাকে সে। বয়স 6-7 বছরের আশেপাশে। বাচ্চাটা কমলাকে হাত ছানি দিয়ে ডাক দেয়। সে ভয় পেয়ে যায়। মনে মনে কমলা ভাবে, এটা তো রাজু ভাই নয়, তবে কে? পাশে শুয়ে থাকা মাকে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করে কমলা বলল, মা, ও মা, ও মা, দেখো দেখো কি মিষ্টি একটা বাচ্চা আমাদের ঘরের দরজার কোণে দাঁড়িয়ে আছে। ও মা, মা, উঠে দেখো না একবার। মাকে তোলার হাজার চেষ্টা করে কমলা, কিন্তু সে ব্যর্থ হয়। তার মা বাবা দুজনেই তখন গভীর নিদ্রায় মগ্ন। দরজার পাড়ে দাঁড়িয়ে থাকা বাচ্চাটি
আবারও কমলাকে হাতছানি দিয়ে ডাক দিল। চারপাশ একেবারে নিশ্চুপ, কোথাও কোনো আওয়াজ নেই। কমলা আপন মনে বলে উঠল, ওর মুখটা ওরকম লাগছে কেন? ওর কি হয়েছে? কি বিষণ্ণ মুখ বাচ্চাটার। বিছানা ছেড়ে সন্তর্পণে উঠে দাঁড়ায় কমলা। বাচ্চাটার দিকে এগিয়ে যায় সে। ঠিক তখনই বাচ্চাটা দরজার কাছ থেকে সরে যায়। কৌতূহল চেপে রাখতে না পেরে কমলাও ঘরের বাইরে বেরিয়ে আসে। কমলা যত এগোয় বাচ্চাটিও গুটি গুটি পায় ততই এগিয়ে চলে। কমলার মধ্যে কোনো হুঁশ নেই, যেন কোনো এক মায়ার ঘরে চলতে থাকে কমলা। কমলার প্রতিচ্ছবি পড়লেও বাচ্চাটার কোনো প্রতিচ্ছবি ফুটে উঠছে না। বাচ্চাটার পিছন পিছন কমলাও সিঁড়ি দিয়ে ছাদে ওঠে। আরে আরে, কি ওই বাচ্চাটা ছাদের ধারে এভাবে এগিয়ে যাচ্ছে কেন? ওকে ওকে বাঁচাও, বাঁচাও ওকে। রাতের নীরবতার পর্দা ভেদ করে কমলার কণ্ঠস্বর কেউ শুনতে পেল না। সম্মোহিত অবস্থায় ধীরে ধীরে ছাদের ধারে এসে উপস্থিত হয় কমলা। রাতের নীরবতাকে ভঙ্গ করে এক তীব্র আওয়াজ ভেসে এলো। উঁচু জায়গা থেকে কোনো মানুষ পড়ার আওয়াজ। পরদিন সকালে অবিনাশবাবুর বড় বৌমা শিউলি কমলাকে পাশে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। সারা বাড়ি সে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কমলাকে খুঁজে পাওয়া যায় না। মনে মনে সে ভাবল, নিশ্চয় বাগানের দিকে গেছে মেয়েটি ফুল কুড়োতে। বারণ করলেও একটা কথা শুনে না। প্রতিদিন মেয়েটা বায়না করে বাগানে ফুল তুলতে যাওয়ার জন্য। তাই হয়তো আজ আমি ওঠার আগেই ও চুপি চুপি বাগানে ফুল কুড়োতে গেছে। আজ ওর একদিন কি আমার একদিন। প্রতিদিনের মতো শিউলিও বাগানের দিকে রওনা হলো। সেখানে গিয়ে যা দেখল তাতে পায়ের তলার মাটি সরে গেল শিউলির। আর্তনাদ করে ওঠে শিউলি, কে কোথায় আছো? শিগগির বাগানে এসো। মেজো, মা, ওগো শুনছো? তাড়াতাড়ি একবার বাগানে এসো। হে কি সর্বনাশ হয়ে গেল গো। চিৎকার করে প্রবল কান্না শুরু করে শিউলি। শিউলির চিৎকার শুনে অবিনাশবাবু সহ বাড়ির সকলেই ছুটে আসেন। তনয় বলল, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? শিউলির কাছে এসে উপস্থিত হতেই সকলে হতভম্ব হয়ে গেল। বাকরুদ্ধ, কারোর মুখ থেকে কোনো কথা সরছে না। সামনে পড়ে আছে কমলার থ্যাতলানো আধ খাওয়া রক্তাক্ত মৃতদেহটা। চিৎকার করে কান্নায় জ্ঞান হারায় শিউলি। পুরো পরিবারের ওপর নেমে আসে শোকের ছায়া। কি করবে কেউ ভেবে কিচ্ছু স্থির করতে পারে না। বাড়ির সকলের কপালে দুশ্চিন্তার ছাপ। একটা বাচ্চা মেয়ে কিভাবে মারা গেল? দেখে যেন মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারে একেবারে ছিঁড়ে খেয়েছে। কিন্তু এই বাড়ির আশেপাশে জন্তু জানোয়ার আসবে কোথা থেকে? বাগানের একটু দূরে দাঁড়িয়েছিল সুবিনয়। তাকে একটু অন্যরকম লাগলো। নারায়ণপুর গ্রাম থেকে ফেরার পর সুবিনয়ের চলাফেরা, আবভাব সবকিছু কেমন যেন বদলে গেছে। মায়ের হাতে মোটা অর্থ তুলে দিচ্ছে, নিজে আবার ব্যবসা শুরু করতে চাইছে। কিন্তু কিন্তু এসব কোথা থেকে করছে সুবিনয়? উৎসস্থল জিজ্ঞেস করলে এড়িয়ে যায় সে। বাগানে দাঁড়িয়ে থাকা সুবিনয়ের আবভাব, ঠোঁটের কোনায় একটা চাপা পৈশাচিক হাসি, এই কোনো কিছুই চোখ এড়ালো না অবিনাশবাবুর। বাড়ির প্রত্যেকে যখন কমলার মৃত্যু নিয়ে কৌতূহলী, তখন অবিনাশবাবু বললেন, কাছে একটা উপায় আছে বুঝলে। আমার এক পরিচিত মানুষ আছেন যিনি সিদ্ধ পুরুষ, মা কালীর সাধনা করে। তাকে এখানে আমন্ত্রণ জানিয়ে মা কালীর একটা যজ্ঞ আরাধনা করাতে চাই। দেখবি মায়ের প্রভাবে সব ঠিক হয়ে যাবে। বাবার কথা শুনে প্রণয় বলল, বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কমলার এই অবস্থা, তুমি এখন যজ্ঞ করাতে চাও? হ্যাঁ প্রণয়, আমি আজই ওনাকে পত্র পাঠাবো। কিন্তু বাবা,
কোনো কিন্তু না প্রণয়, কোনো কিন্তু না। আমার উপর তোদের ভরসা আছে তো? তোমার উপর ভরসা আছে বাবা, কিন্তু দাদা বৌদির অবস্থাটা একবার বোঝো। সবার অবস্থা বুঝেই বলছি। বাড়িতে আরো একটা বাচ্চা রয়েছে, রাজু দাদু ভাই, তার কথাও তো আমাদের মাথায় রাখতে হবে নাকি? ঈশ্বর না করুন কাল যদি রাজু দাদু ভাইয়ের সাথে এমন কিছু হয়, তখন যে আমরা বেঁচে থেকেও মরে যাব প্রণয়। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো করো। চন্দ্রমাধবের বাড়িতে বসেছিল জয়ন্ত। সকালে আড্ডাটা বেশ জমে উঠেছিল তেলে ভাজা আর মুড়ি সহযোগে। এমন সময় ডাক পিয়ন এসে দরজায় করাঘাত করে। রজত দরজা খুলে দেয়। একটা চিঠি দিয়ে বিদায় নেয় পিয়ন। চিঠিটা চন্দ্রমাধব বাবুর উদ্দেশ্যে কোনো এক অজ্ঞাত ব্যক্তি পাঠিয়েছেন। ওপরে লেখা জনৈক অবিনাশ ঘোষ। হাতে চিঠিটা পেয়ে রজত বলল, বাবা, তোমার নামে চিঠি। অবিনাশ ঘোষ নামে কেউ চিঠি পাঠিয়েছে। আমার চিঠি? এই অসময়ে আবার কে চিঠি পাঠালো? খুলে পড়তো। চিঠিটা খুলে পড়তে শুরু করলো রজত। প্রিয় চন্দ্রনাথ বাবু, আমাকে আপনার মনে না থাকারই কথা। কিছু মাস আগে আপনার ও আমার কাছের এক বন্ধু শেখর তার নাতির অন্নপ্রাশনে আপনার সাথে আমার আলাপ হয়েছিল। নাম অবিনাশ ঘোষ, উত্তর কলকাতায় বাড়ি। আশা করি এবার আপনার মনে পড়েছে। এক প্রকার বাধ্য হয়েই আপনাকে আমি পত্র লিখলাম। কোনোদিন এইভাবে যে আপনাকে আমার বাড়িতে ডাকতে হবে তা আমি কল্পনা করিনি। কথায় কথায় আপনার থেকেই জানতে পেরেছিলাম আপনি মা কালীর সাধক, নিয়মিত মা কালীর সাধনা করেন। তাই আমার বাড়িতে মা কালীর একটি যজ্ঞ করতে চাই। দয়া করে এই অনুরোধটি আপনি ফিরিয়ে দেবেন না। যত দ্রুত সম্ভব আপনি উত্তর কলকাতায় ঘোষ ভবনে চলে আসুন। বাকি কথার সম্মুখে হবে। ইতি সুপরিচিত অবিনাশ ঘোষ। চিঠি পড়া শেষ হতেই অবাক জয়ন্ত বলল, কাকাবাবু এখন যজ্ঞের জন্য উত্তর কলকাতায় যাবে? তা কি করে সম্ভব? ওনার তো শারীরিক অবস্থা ভালো না। এটা কিন্তু জয়ন্ত ঠিকই বলেছে বাবা। যে যতই পরিচিত তোমাকে এই সময় ডাকুক না কেন, তোমার কিন্তু যাওয়াটা একদমই উচিত নয়। ভুলে যেও না ডাক্তারবাবুর কথা। উনি কিন্তু বারবার তোমাকে বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু বাবা, এমন আকুতির স্বরে যখন অবিনাশবাবু পত্র পাঠিয়েছে, তখন আমার একবার ওখানে যাওয়া উচিত। শেষে কি লিখলো শুনলি না? বাকি কথা সম্মুখে হবে। শুধু যে যজ্ঞ করতে চাইছেন তাই কিন্তু নয়। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আরো কিছু কারণ আছে, আমার ওখানে যাওয়া উচিত। না বাবা, তোমাকে এখন কিছুতেই ওখানে একা ছাড়া যাবে না। খামোকা চিন্তা করছিস বাবা? তোরা তো আছিস, তুই জয়ন্ত, এরা যে আমার শক্তি। এই দীর্ঘ কয়েক বছরের যে বিদ্যা তোদের শিখিয়েছি, তা একবার ঝালিয়ে নিবি না? সে ঝালানোর অনেক সুযোগ পাবো বাবা, এখনো সেই সময় আসেনি। তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠো বাবা, তারপর তুমি উত্তর কলকাতায় যাবে। এইরকম বলতে নেই রজত। সাধকদের কাজই হলো সাধনা করা, মানুষের বিপদে আপদে তার পাশে থাকা, নিজের জীবনের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে অন্যের জীবনকে সুন্দর করে তোলা। তবেই তুমি একজন প্রকৃত সাধক হয়ে উঠতে পারবে। তাছাড়া তুই তো জানিস সেসব কাজ করতে আমার কত ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কাকাবাবু। জয়ন্তকে থামিয়ে চন্দ্রমাধব সান্যাল বললেন, আর বলিস না, আমাকে তোরা নিয়ে চ। তুমি যখন একবার ঠিক করেই নিয়েছো যে যাবে, তাহলে তোমায় আটকায় কার সাধ্য? ঠিক যখন করেই নিয়েছো, তবে রওনা কখন দেবে বলো? কবে কি রে? আজই রওনা দেব। এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে বেশি সময় লাগবে না। আমি আজই উত্তর কলকাতার অবিনাশবাবুর বাড়িতে রওনা দিতে চাই। চন্দ্রমাধব বাবু রজত ও জয়ন্তকে নিয়ে রওনা দেয় অবিনাশবাবুর বাড়ির উদ্দেশ্যে। তাদের দেখে অবিনাশবাবু বললেন, আসুন আসুন চন্দ্রমাধব বাবু, আসুন, ভিতরে আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আমি খুব চিন্তিত ছিলাম জানেন, পত্র পেয়ে আপনি আসবেন কি না তা বুঝতে পারিনি। পত্র পাওয়ার সাথে সাথেই যে আপনি এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। অবিনাশবাবুর সাথে কথা বলতে বলতে বুক ধরে কাশতে শুরু করলেন চন্দ্রমাধব বাবু। রজত এবং জয়ন্ত চন্দ্রমাধব বাবুকে ধরে বললেন, বাবা, বাবা ঠিক আছো? কাকু
ঠিক আছে? পরিস্থিতি দেখে অবিনাশবাবু বলেন, সে কি, আপনি অসুস্থ? না, আসলে বয়স হচ্ছে তো, বুঝতেই পারছেন। আসন গ্রহণ করে চন্দ্রমাধব বাবু বললেন, এবার বলুন দেখি, আমাকে এত তড়িঘড়ি করে ডেকে পাঠালেন কেন? বলছি, তার আগে একটু শরবত বা গরম চা হয়ে যাক। শরবত নেব না, একটু গরম চা হলেই ভালো হয়। ঠিক আছে। মেজ বৌমা, হ্যাঁ বাবা। আদা গোলমরিচ দেওয়া 2টো চা পাঠাও। ঠিক আছে বাবা। কিছুক্ষণ বাদে 2 কাপ গরম গরম চা আর রজত আর জয়ন্তর জন্য 2 গ্লাস শরবত এসে হাজির হলো। মেজ বৌমা অবিনাশবাবুকে বললেন, বাবা আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। শোনো, তুমি যাওয়ার সময় দরজাটা একটু ভিজিয়ে দিয়ে যেও তো। ঘর থেকে প্রস্থান করে অবিনাশবাবুর মেজ বৌমা। চন্দ্রমাধব বাবু এবং অবিনাশবাবুর মধ্যে কথোপকথন শুরু হয়। পাশে রজত ও জয়ন্ত দুজনেই উপস্থিত। সমস্ত কথা বিস্তারে বিশ্লেষণ করলেন অবিনাশবাবু। সবটা শোনার পর চন্দ্রমাধব বাবু বুক চেপে কাঁদতে কাঁদতে বললেন, আমাকে আজকের রাতটা একটু সময় দিন, বিষয়টা বুঝতে আমার আজকের রাতটা প্রয়োজন। তারপর কাল সকাল থেকে আমি যজ্ঞের ফর্দ দিয়ে দেব। প্রয়োজনে আমরা বিকেলে যজ্ঞ করতে পারি। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। শুধু দেখবেন আমার পরিবারের ওপর যে কালো ছায়া পড়েছে তা যেন দূর হয়ে যায়। চন্দ্রমাধব বাবু এবং রজত জয়ন্তর জন্য একটি ঘর খুব পরিপাটি করে গুছিয়ে দিয়েছেন অবিনাশবাবুর মেজ বৌমা। রাতে যথাসময়ে খাওয়া দাওয়ার শেষে চন্দ্রমাধব বাবুর নির্ধারিত ঘরে তিনি বিশ্রাম নিতে গেলেন। দরজাটা বন্ধ করে দেন চন্দ্রমাধব বাবু। রজত বলল, বাবা কি ব্যাপার, তোমার যে শরীর খারাপ করছে সেটা আসার আগে আমাদের বলবে তো? আরে আসার আগে তাহলে সেন কাকাকে একবার দেখিয়ে আসতে পারতাম। রজত, এই তোর দেখছি বয়সটাই বাড়লো। আমাকে কি অসুস্থ বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি, যে কারণে আমি এই যজ্ঞ করবার পূর্বে একদিন সময় নিলাম। কিছু টের পেয়েছেন কাকাবাবু? বসো তোমরা, বলছি। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চন্দ্রমাধব বাবু বললেন, একবার ভাবার চেষ্টা করো, গত রাত্রে তনয়ের মেয়ে কি দেখে ছাদে গেল, তারপর ছাদের পাঁচিলে উঠে লাফও দিল। ওর যা বয়স তাতে আত্মঘাতী হওয়ার প্রবণতা নিশ্চয়ই ওর আসবে না। আর এই ছাড়া ওর ফ্লিপ ওয়াকিং জাতীয় রোগবালাই আছে বলে তো অবিনাশবাবু বলল। তার মানে কি হতে পারে? চুপ করে থাকে রজত জয়ন্ত। চন্দ্রমাধব নিজেই তার প্রশ্নের উত্তর দেন, মেয়েটি নিশ্চয়ই কারো হাতছানিতে ছাদে গিয়েছিল। তার মানে কাউকে অনুসরণ করতে করতে সম্মোহিতের মতো হয়ে গিয়েছিল ছাদে গিয়ে। হ্যাঁ ঠিক, এ তো হতেই পারে। এবার দ্বিতীয় প্রশ্ন। চন্দ্রমাধব বাবুর বলার পূর্বে জয়ন্ত বলল, আর সেটা হলো, মেয়েটা কাকে দেখে ওইভাবে উঠে ছাদে যেতে পারে? একদম ঠিক। দেখো, বাচ্চারা সাধারণত তাদের সমবয়সী বা বয়সে ছোট কোনো বাচ্চাকে দেখে তার কাছে এগিয়ে যেতে চায় বা এগিয়ে যেতে পারে। এবার একটু মনে মনে হিসেব করে নাও তো তোমরা, কোনো অলৌকিক শক্তি বাচ্চার রূপ নিয়ে তনয়ের মেয়েটিকে হাতছানি দিয়েছে। তাই তো বাবা, বলে ওঠে রজত। ঠিক বলেছ রজত, এরকম অপদেবতা কেবল একজনই হতে পারে, গদ্রবঙ্গা। গদ্রবঙ্গা? চমকে ওঠে জয়ন্ত ও রজত। ওদের চোখে মুখে অত্যাশ্চর্য ও ভয়ের ছাপ স্পষ্ট। এবার জয়ন্ত চন্দ্রমাধব বাবুকে প্রশ্ন করে, কিন্তু এখানে কি করে আসবে গদ্রবঙ্গা? এ কি সম্ভব? মানে গদ্রবঙ্গা তো সাঁওতালদের গ্রামে থাকবে, কিন্তু এই কলকাতা শহরে গদ্রবঙ্গা? হতেই পারে বাবা জয়ন্ত, যদি কেউ স্বেচ্ছায় তাকে এ বাড়িতে এনে থাকে। আবারও চমকে ওঠার পালা জয়ন্ত ও রজতের।
কে আনতে পারে বাবা? এ বাড়িরই লোকজন, একমাত্র এই বাড়িরই কোনো সদস্য নিয়ে আসতে পারে ওই ভয়ঙ্কর অপদেবতাকে। এবং আর একটা কথা জেনে রেখো, সে এই বাড়ির খুব আপনজন হওয়া সত্ত্বেও সে চায় যে এই বাড়ির চরম সর্বনাশ হোক। কিন্তু কে আনতে পারে কাকাবাবু? আমার তো অবিনাশের ছেলেদের উপর সন্দেহ হয়। এ বাড়িতে আসার পর ওদের চোখের মুখের দৃষ্টি দেখে আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের এখানে আসাতে ওরা কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না, বলা ভালো অসন্তুষ্ট। এরকমটা কেন হতে পারে? শুধুই কি কারণ আমরা অতিলৌকিক বিষয় নিয়ে চর্চা করি বলে, নাকি অন্য কিছু? তাহলে এখন উপায় কি? এই ব্যাপারে তদন্ত করতে হবে তোমাদের দুজনকে। আগামীকাল ঠিক সকালবেলা তোমরা দুজনে তনয় আর প্রণয়ের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করবে। কথা বলে জানার চেষ্টা করবে যে অবিনাশবাবু বা এই বাড়ির কারোর প্রতি ওদের কোনো রকম কোনো ক্ষোভ আছে কিনা। খুব সতর্ক হয়ে প্রতিটা কথা শুনবার চেষ্টা করবে। একটা কথা জেনে রেখো, গদ্রবঙ্গার পূজা সাধারণত তারাই করে যাদের প্রয়োজন হয় বিপুল ধন ঐশ্বর্যের। এক্ষেত্রেও কারণটা ঠিক তাই হবে। যাই হোক, চলো শুয়ে পড়ি, আর দেরি না করে তোমরাও ঘুমিয়ে পড়ো। সত্যি বলছো? তুমি আমাকে দিদির কাছে নিয়ে যাবে? আচ্ছা চলো চলো, আমি এক্ষুনি যাব। একটা শিশু কণ্ঠের আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায় জয়ন্তের। এ তো প্রণয়ের ছেলের কণ্ঠস্বর। টর্চের আলোটা জেলে নিজের হাত ঘড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে। রাত্রি তখন ৩টে। এত রাতে বাচ্চা ছেলেটা বাইরে একা একা কি করছে, আর কার সঙ্গেই বা কথা বলছে? আবারও একই কথা শুনতে পায় জয়ন্ত। চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি দিদির কাছে যাব। তুমি কে গো? ধরফর করে বিছানার উপর উঠে বসে জয়ন্ত। কিছু একটা গন্ডগোল হচ্ছে। তড়িঘড়ি ডেকে তুললেন চন্দ্রমাধব ও রজতকে। কাকাবাবু, শিগগির আমাদের যেতে হবে, মনে হয় বাচ্চাটার কোনো বিপদ হয়েছে। হঠাৎ চন্দ্রমাধব এবং রজত একই কথা শুনতে পেল। চলো চলো, এই আমারও গতি ঠিক ভালো ঠেকছে না। তিনজনে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখতে পায় একটা একটা করে সিঁড়ি ভেঙে ছাদে উঠছে প্রণয়ের ছেলে রাজু। কোনো একজনের সঙ্গে কথা বলে চলেছে সে, কিন্তু ওরা তিনজন তাকে দেখতে পাচ্ছে না। চন্দ্রমাধববাবু বললেন, ওকে গদ্রবঙ্গায় ধরেছে। তারপরেই উচ্চস্বরে মা মহাকালীর মন্ত্র জপ করতে থাকেন। ঠিক তখনই বাচ্চাটা যেন নিজের সম্বিত ফিরে পেল। কাউকে যেন অপ্রতিভ হয়ে খুঁজতে থাকলো সে। ততক্ষণে রজত জয়ন্ত গিয়ে পৌঁছেছে রাজুর কাছে। জয়ন্ত তাকে কোলে নিয়ে নিচে নেমে আসে। ততক্ষণে চন্দ্রমাধবের মন্ত্রোচ্চারণ শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে সকলে। এই বাচ্চাটাকে গদ্রবঙ্গায় বশ করেছিল, বাকি জয়ন্ত টের পেয়েছিল, নয়তো ওকে আপনারা আজ হারাতেন। কথাটা শুনে বাচ্চাটার কাছে ছুটে আসে প্রণয়ের স্ত্রী। খোকন, আমার খোকন বলে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। মায়ের মন বলে কথা। চন্দ্রমাধববাবু বললেন, আপনাদের সকলকে আমি একটা কথা বলতে চাই। আগামীকাল ঠিক সন্ধ্যা ৮টায় আমি যজ্ঞে বসব। তার পূর্বে যা আয়োজন করতে হবে তা আমি ব্যক্তিগতভাবে অবিনাশকে জানিয়ে দেব। কিন্তু শুধু একটা কথা মনে রাখবেন, এই বাচ্চা ছেলেটিকে আপনাদের সামনে রাখতে হবে। যা বুঝলাম তাতে ওর বিপদ সবচেয়ে বেশি। প্রণয় ও তার স্ত্রী দুজনেই রাজি হয় চন্দ্রমাধবের কথায়। পরদিন বড় ও মেজ ছেলের সঙ্গে আলাপ জমাতে বেরিয়ে পড়ে রজত ও জয়ন্ত।
তনয়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে জয়ন্ত বলল, আসতে পারি? কে? ও আপনি, আসুন। সকালের সংবাদপত্রটা পড়তে পড়তে উত্তর দেয় তনয়। একটা চেয়ার অধিকার করে বসে জয়ন্ত। তনয় প্রশ্ন করল, তা এত সকাল সকাল আমার ঘরে? আশা করি আতিথেয়তায় কোনো অসুবিধা হয়নি। হে মা, না না। হেসে বললে জয়ন্ত, আমরা তো দিব্যি আছি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের আশাতে আপনি ঠিক সন্তুষ্ট নন। সেটাই কি স্বাভাবিক নয়? ক্রুদ্ধ দৃষ্টিতে প্রশ্ন করে তনয়। এরপর সে বলে চলল, এই সবে আমার মেয়েটা মারা গেল, আর আপনারা এখানে এসেছেন ঠাট্টা তামাশা করতে? কি সব তন্ত্র মন্ত্র বংশ বলে চলেছিলে? আপনার কাকাবাবু, আমার মেয়েটা একটু খামখেয়ালি ছিল, এরকমই খামখেয়ালিপনার জন্যই ওর প্রাণটা এভাবে চলে গেল। আর আপনারা এসে যত সব ভূত প্রেত দৈত্য দানবের আষাঢ়ে গল্প জুড়েছেন। আর বাবাকেও বলিহারি, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তা না হলে হঠাৎ আমার তান্ত্রিক ওঝা এসব নিয়ে পড়ে কেউ? এমন সময় তনয় স্ত্রী বলে উঠল, বাবার মাথাটা যে খারাপ হয়ে গেছে এটা তো আমি সেদিনই বুঝেছিলাম, যেদিন ছোট ঠাকুরপোকে প্রশ্রয় দিয়েছিলেন যখন সে তোমার কাছে টাকা চাইছিল। ছোট ঠাকুরপো আবার ব্যবসা করবে, সারাক্ষণ আকাশের দিকে থাকে, কবিতা ফাঁদে, বাচ্চাদের সঙ্গে খেলা করে, সে আবার কিনা করবে ব্যবসা। জয়ন্তর মাথায় বিদ্যুৎ খেলে গেল যেন। চন্দ্রমাধবের ধারণা তাহলে ঠিক। আপাত দৃষ্টিতে সুখের সংসার হলেও অবিনাশবাবুর দুই ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, আর সেটা হলো ছোট ছেলে সুবিনয়কে নিয়ে। আচ্ছা, আমি এখন আসি, নমস্কার বলে উঠে যায় জয়ন্ত। ঘর থেকে বেরিয়ে তার দেখা হয় রজতের সঙ্গে। সে তখন সদ্য বেরিয়েছে প্রণয়ের ঘর থেকে। তার অভিজ্ঞতাও অনেকটা জয়ন্তেরই মতো। এই সব কথা তারা জানায় চন্দ্রমাধবকে। অবিনাশবাবুর 3 ছেলেই যে খুব একটা সন্তুষ্ট তা মনে হলো না। চন্দ্রমাধব বাবু বললেন, আমার মনে হয় যে এদের মধ্যেই কেউ একজন হবে। আচ্ছা, এই সুবিনয়ের ব্যাপারে কি জানলে? এমনিতে ভালো ছেলে, কবি প্রকৃতির, কিন্তু সম্প্রতি বাড়িতে ওকে নিয়েও অশান্তি হয়েছে। কেন? জিজ্ঞেস করেন চন্দ্রমাধব। ছেলেটা ব্যবসা করতে চেয়েছিল, সেই কারণে দাদাদের কাছে বাধ্য হয়ে কিছু টাকা ধার চেয়েছিল। দাদারা না করাতেই কিছুদিন ধরে মন কষাকষি চলছিল 3 ভাইয়ের মধ্যে। ভুরু কুঁচকে যায় চন্দ্রমাধবের। তিনি বললেন, মনে হয় এই প্রলয়ের উৎস আমি খুঁজে পেয়েছি। মানে? জিজ্ঞেস করে রজত। চন্দ্রমাধব শুধু একটাই কথা বললেন, অর্থমনর্থম। সন্ধে 8টা। দাউ দাউ করে জ্বলছে হোমের লেলিহান অগ্নিশিখা। আসনের উপর বসে আছেন চন্দ্রমাধব বাবু। তিনি বললেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের যে কারোর উপর বিপদ ঘনিয়ে আসতে পারে। এই যে গণ্ডি আমি তৈরি করে দিয়েছি, এর থেকে কেউ বেরোনোর চেষ্টা করবেন না। তনয় ও সুবিনয়ের ঘরের বাইরেও গণ্ডি আমি তৈরি করেছি। খুব সাবধান, সেই অপদেবতা বারংবার চেষ্টা করবে আপনাদের সাথে ছল করার। এরপর চোখ বুজে এক মনে মা মহাকালীর সাধনায় মগ্ন হলেন চন্দ্রমাধব। তার পরনে লাল রক্তাম্বর, কপালে সিঁদুরের বড় তিলক। চন্দ্রমাধবের ঠিক সামনে একটা আসনের উপর বসে আছেন অবিনাশবাবু। খানিকক্ষণ পরেই আবারও মা মহাকালীর মন্ত্র জপ করতে শুরু করলেন চন্দ্রমাধব বাবু। ওম হ্রিম ক্রিম কালিকা ওম নমঃ। খানিকক্ষণ এভাবেই চলতে থাকে চন্দ্রমাধবের মন্ত্র উচ্চারণ। প্রত্যেকেই উপস্থিত আছে সেখানে, শুধু নেই তনয় ও সুবিনয়। হঠাৎ প্রণয়ের ছেলে বলে ওঠে, ওই তো ও এসেছে। অবিনাশ নাতিকে জাপটে ধরে বলে, কে এসেছে দাদু ভাই, কে এসেছে? ওই তো যে আমাকে গতকাল বলেছিল দিদির কাছে নিয়ে যাবে। ও বলেছে
ও এখনো বলছে আমাকে দিদির কাছে নিয়ে যাবে। এই বলে অবিনাশবাবুর কোল ছেড়ে ওঠার চেষ্টা করে রাজু, কিন্তু চন্দ্রমাধব বাবুর নির্দেশ মতো তাকে জাপটে ধরেন অবিনাশবাবু। অবিনাশবাবু ওকে ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না। আমার সন্দেহই ঠিক, গদ্রবঙ্গার নজর এই বাচ্চা ছেলেটির ওপর। ছোট ছোট বাচ্চাদের এইভাবেই ভোগ হিসাবে গ্রহণ করে নিজের শক্তি বৃদ্ধি করে গদ্রবঙ্গা। প্রতিদিন একটি করে শিশুর প্রাণ এইভাবেই হরণ করে সে। যদি আজ এই বাচ্চাটিকেও কিছু করতে না পারে, তাহলে ওর ক্ষমতা ক্রমে ক্ষীণ হয়ে আসবে, আর সেটাই আমি চাই। খানিকক্ষণ পরেই যেন এক মহাপ্রলয় শুরু হয়ে যায়। মনে হলো বাইরে তীব্র বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অবিনাশবাবুর স্ত্রী ডুকরে কেঁদে ওঠেন। চন্দ্রমাধব নিজের মন্ত্র উচ্চারণ আরও দ্বিগুণ বাড়িয়ে দেন। জয়ন্ত হঠাৎ লক্ষ্য করল একটা কালো নিকষ জমাট অন্ধকার। তাকে দেখেই একবার বুকটা ছ্যাঁত করে ওঠে। তার মনে পড়ে যায় বছর 20 পূর্বের সেই ঘটনা। তার নিজের পিসিমার বাড়ি নারায়ণপুরে ঠিক এমনই এক রক্ত জল করা ভয়ঙ্কর বিভীষিকাময় দৃশ্যের সাক্ষী ছিল সে। সেইবারও সেই ঘটনার খলনায়ক ছিল এই গদ্রবঙ্গা। চোখের ইশারায় রজতকে সেদিকে তাকাতে বলে জয়ন্ত। রজতের বুকটাও যেন কেঁপে ওঠে। বাড়ির সকলে ভয় ভীত হয়ে পড়ে। বাড়ির মহিলারা তার চোখে চোখ রেখে দীপ্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ চালিয়ে যান। চন্দ্রমাধব বাবুর দিকে কি ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে গদ্রবঙ্গা। বারংবার সে চন্দ্রবাবুর দিকে আঘাত করার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই লক্ষণ রেখার কাছে আসতেই কেমন যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে পিছিয়ে যাচ্ছে সেই অপদেবতা গদ্রবঙ্গা। বেশ বোঝা যাচ্ছে যে তার পক্ষে এই গোলকটি পেরিয়ে ভেতরে আসা কোনোভাবেই সম্ভব নয়। আর এটাও বোঝা যাচ্ছে যে এখন তার শক্তি ক্রমশ কমে আসছে। এক সময় বাড়িটা যেন কাঁপতে লাগলো। গদ্রবঙ্গার চোখ দুটো জ্বলছে। এক আদিম আক্রোশ ফুটে উঠছে তার সেই 2 নয়নে। যেন এক্ষুনি সুযোগ পেলে সে পুরো বাড়ি সমেত সকলকে গিলে খাবে। অবশেষে নিরস্ত হয়ে অদৃশ্য হয় গদ্রবঙ্গা। ঠিক তারপরেই একটা রক্ত জল করা আর্তনাদ ভেসে আসে দোতলার ঘর থেকে। চমকে ওঠে চন্দ্রমাধব। এ তো সুবিনয়ের গলা। চন্দ্রমাধব, জয়ন্ত ও রজত তখনই দৌড়ে উঠে যায় দোতলার ঘরে। সুবিনয়ের কক্ষে এসে তারা যা দেখে তা কোনোদিনও ভোলার নয়। বিছানার সামনে উপুর হয়ে শুয়ে এক নাগারে রক্ত বমি করে চলেছে সুবিনয়। সে শুধু বলছে, ওকে থামাও, ওকে থামাও। সহ্য করতে পারছি। এভাবেই বলতে বলতে স্থির হয়ে যায় সুবিনয়ের দেহটা। জয়ন্ত তড়িঘড়ি তার নাড়ি টিপে পরীক্ষা করার চেষ্টা করে। চন্দ্রমাধব বাবু বলে উঠলেন, মারা গিয়েছে তাই তো? আতঙ্কিত দৃষ্টিতে চন্দ্রমাধবের দিকে তাকিয়ে মাথা নাড়ে জয়ন্ত। ততক্ষণে ঘরে চলে এসেছে বাকিরা। সুবিনয়ের নিথর দেহের উপর আছড়ে পড়ে অবিনাশবাবু ও তার স্ত্রী। হাউ হাউ করে কাঁদছেন তারা। অবিনাশবাবু কাঁদতে কাঁদতে বললেন, এসব কি করে হয়ে গেল চন্দ্রমাধব বাবু? ওই অপদেবতাকে তো তুমি তাড়িয়ে দিয়েছিলে, তবে এমনটা কেন ঘটে গেল? প্রত্যেকটা অপদেবতার একটা বৈশিষ্ট্য থাকে, যা এদের প্রত্যেকের ক্ষেত্রেই সমান। তা হলো, অপদেবতা যার নির্দেশে, যার সাধনায় এই পৃথিবীতে এসে উপস্থিত হয়, এবং পরবর্তীকালে ওই অপদেবতাকে যদি জোর করে তাড়ানো হয়, তাহলে সে তার সঙ্গে সেই ব্যক্তিটিকেও নিয়ে যাবে যে তাকে ডেকে এনেছে এই পৃথিবীর বুকে। তনয় বলে ওঠে, তার মানে এসবের পিছনে সুবিনয় ছিল? কিন্তু কেন? এজন্য কিছুটা হলেও দায় আপনার।
অবিনাশ বলল, এসব তুমি কি বলছো? এমন সুখী একটা পরিবার দেখে লোকেরা রীতিমতো ঈর্ষা বোধ করতো, আর তুমি কিনা বলছো সুবিনয়ের এই অধঃপতনের জন্য দায়ী আমরা। একটা কথাই বলবো, আমি অর্থম অনর্থম। যখন সে বেচারা সামান্য টাকা চেয়েছিল তার দাদাদের কাছে, তখন তাকে ওভাবে গঞ্জনা না শোনালেও হয়তো সে এই ভারী বিপদের পথে যেত না। এভাবে তনয়ের মেয়েটাকেও প্রাণ দিতে হতো না। সাধেই বলি, অর্থম অনর্থম। পরদিন ভোর নাগাদ সুবিনয়ের দাহ কার্য সম্পন্ন হল। জানা গেল যে সেদিনই সুবিনয়ের প্রিয় বন্ধু আকাশও একইভাবে রক্তবমি করে মারা গিয়েছে। সুবিনয়ের দাহ কার্যের পরপরই রজত ও জয়ন্তকে নিয়ে ঘোষ পরিবারের কাছ থেকে বিদায় নেন চন্দ্রমাধব সান্যাল। এতক্ষণ শুনছিলেন আবার গদ্রবঙ্গা। রচনায় প্রিয়াঙ্কা অধিকারী, রাজুর চরিত্রে অভিষেক, মেজ বউ প্রমীলা লিলি, অবিনাশবাবু সুদীপ কুমার দে, বড় বউ শিউলি দেবলীনা, সুবিনয় রুদ্রনীল, প্রণয় দেবদূত, তনয় অর্ণব, অবিনাশবাবুর স্ত্রী সুকন্যা, পারুল দেবী চরিত্রে সংহিতা, আকাশের ভূমিকায় রাজ, ঠাকুমা তথা নুনিবালা দেবীর চরিত্রে কৃষ্ণকলি, জগা সৌমদ্বীপ, জনৈক সাঁওতাল ভদ্রলোক প্রবীর, কমলা শুভস্বপ্না, চন্দ্রমাধব দেবজিৎ, রজত দীপমন্ত্র, জয়ন্তর চরিত্রে শুভম, গল্পের নাট্যরূপ ও পরিচালনায় অপেক্ষা, শব্দ সংযোজন ও আবহসজ্জায় উস্কো ও খুস্কো, প্রচ্ছদ অলঙ্করণে আকাশ, সমগ্র পরিচালনায় দেবাত্রী। শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন ও শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া, তোমার আমার গপ্পোভার্স।